বাংলাদেশের ফুটবলে কোচ নিয়োগের ক্ষেত্রে এমন আলোচনা এর আগে হয়েছে কিনা তা হয়তো আপনি ফুটবল ভক্ত হিসেবে খুঁজে পেতে আপনার একটুটা বেগ পেতেই হবে। কারণ যে পরিমাণ সমালোচনা বাংলাদেশের ফুটবল ফেডারেশন নিয়ে, বিশেষ করে হাবিয়ার ক্যাব্রেরাকে নিয়ে ফেসবুকে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, তা এক প্রকার নজিরবিহীন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিংবা ঘটার সুযোগ হয়েছে কয়েকজন প্লেয়ারের কারণে। তার একজনের কথা নিশ্চয়ই বলতে হবে, হামজা চৌধুরী। তার ইনক্লুশনের পর বাংলাদেশের ডাগ আউট সামলানোর মতো দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন কোচ নিয়োগের যে দাবি, সেই দাবিটি দিনকে দিন জোরালো হয়েছে। হাবিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষ হওয়ার পথে, এই মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এরই মধ্যে ফুটবল ফেডারেশন কোচ নিয়োগের ক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো দিয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সেখানে 250-র উপরে সিভি পড়েছে এবং যেই সিভিগুলো অনেক হাই প্রোফাইল কোচ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে সেইখান থেকে কোচ বাছাইয়ের জন্য টেকনিক্যাল কমিটি করা হয়েছে 4 সদস্য বিশিষ্ট। সেখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে সেই বিষয় নিয়ে কথা বলবেন টেকনিক্যাল কমিটির একজন মেম্বার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানন। কানন ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ তোমাকে। কানন ভাই, আপনারা আসলে কোচ বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো বেসিক্যালি ফলো করছেন? অ্যাকচুয়ালি আগে কোনো দিন কিন্তু এইভাবে কোচ বাছাইয়ের ক্ষেত্রে কমিটি করা হয়নি। দিস ফার্স্ট টাইম যে কোচ বাছাইয়ের ব্যাপারে একজন 3-4 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে ফেডারেশন এবং তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে অ্যাকচুয়ালি কোচ তো অনেক অ্যাপ্লাই করেছে, সেই ক্ষেত্রে প্রায় 350-র মতো কোচ অ্যাপ্লাই করেছে। আমাদের বলেছে যে একটা স্কোরিং করে ভালো মানের কোচদের নিয়ে একটা শর্ট লিস্ট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। গতকালকে আমরা বসছিলাম, বসে আমরা প্রায় 168 জন কোচকে, প্রো লাইসেন্সধারী কোচকে আমরা সিলেকশন করেছি। ফার্স্ট শর্ত ছিল আমাদের প্রো লাইসেন্স হতে হবে, যেহেতু প্রো লাইসেন্স হায়ার লেভেলের কোচিং সার্টিফিকেট। দ্যাটস ওয়াই আমরা কালকে বসেছিলাম, বসে আমরা মোটামুটি একটা শর্ট লিস্ট কমাই এনেছি। সেটা হচ্ছে ফার্স্টে প্রো লাইসেন্স আমরা ঠিক করেছি। সেই ক্ষেত্রে গোলকিপার কোচও আছে, প্রায় 40 জনের মতো গোলকিপার কোচ ছিল। সেইখানে আমরা মোটামুটি শর্ট লিস্ট করে 30 জনের মতো এনেছি। তাদেরও লাইসেন্স আছে লেভেল 1, লেভেল 2। আর মোটামুটি এখন আসলে হচ্ছে এত দ্রুত গতিতে, দ্রুত সময়ের, এত অল্প সময়ের ভিতরে কিন্তু কোচ নির্ধারণ করা অনেক টাফ। বাংলাদেশের একজন ন্যাশনাল কোচ, একটা কোচ সিলেকশন করা আমাদের জন্য টাফ। সুতরাং আমরা সময় নিচ্ছি, এত দ্রুত গতিতে আমরা যাচ্ছি না, স্লো অ্যান্ড স্টেডি যাচ্ছি। এবং অনেক ভালো ভালো কোচরা কিন্তু অ্যাপ্লাই করেছে, ব্রাজিল থেকে আসছে, আর্জেন্টিনার কোচ আছে, স্প্যানিশ কোচরা আছেন। সেই ক্ষেত্রে যাচাই বাছাইয়ের ব্যাপারে অনেক কিছু আছে। কিন্তু একটা কোচ নির্ধারণ করতে হলে কোচের অনেক কিছু দেখতে হবে, অনেক সাইড দেখতে হবে। আচ্ছা কারণ ভাই, আমরা যতটুকু জানি যে কিংবা আমরা যতটুকু শুনেছি যে অনেক হাই প্রোফাইল কোচ যারা কিনা হচ্ছে কি ক্যামেরুনের মতো জাতীয় দল সামলেছেন, হাঙ্গেরি জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা আছে এবং রাদুলোভিচের কথা শোনা যাচ্ছে যিনি লেবাননের কোচ ছিলেন। তো এই ধরনের হেয়ের কথা শোনা যাচ্ছে, বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ফুটবলার, বরুশিয়া ডর্টমুন্ড লিজেন্ড, তার কথা শোনা যাচ্ছে। তাদের বিষয়গুলো আসলে এরা সবাই প্রথম সারিতে থাকবে, আমাদের 20 জনের ভিতরে প্রথম সারিতে এরা থাকবে। জার্মান তো ওয়ার্ল্ডের ফুটবলের সেরা ফুটবল খেলে, জার্মান লিগ ভালো হয়, স্প্যানিশ লিগ ভালো হয়, আর্জেন্টিনার লিগ, সবাই কিন্তু ভালো কোচের আমরা মনে করি ভালো কোচ। এবং আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আমাদের দেশের যে ওয়েদার, এদের সাথে খাপ খাওয়াইতে পারতে হবে এমন কোচ দরকার। আমাদের প্লেয়ারের ফুডিং বিহেভিয়ার, চলাফেরা, ডিসিপ্লিন সব কিছুর খাপ খাওয়াইতে হবে এবং আমাদের দেশের এনভায়রনমেন্টের উপরে তারা যাচাই বাছাই করে আসা উচিত। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টিমে এখন অনেক বড় বড় মানের প্লেয়ার আছে, বিদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আছেন, যেটা আমার বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার, যেমন হামজা, সামিত। এদের সাথে এদেরকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা কিন্তু থাকতে হবে কোচদের। এবং আমাদের আরও আসছে প্লেয়ার, বিদেশি প্লেয়ার আসতেছে, আসার পরে যে এই যে একটা টাফ টিম, এখন আমাদের টিমের অবস্থান কিন্তু খুবই ভালোর দিকে। সেই ক্ষেত্রে এদের হ্যান্ডেল করার মতো ক্ষমতা এইসব কোচদের থাকতে হবে। একটা বিষয়, আপনারা আসলে শেষ পর্যন্ত কতজনের শর্ট লিস্টটা করবেন? এর কোনো 20 জন, হাইস্ট 20 জন। সেখান থেকে মূল সিদ্ধান্তটা আসলে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি নেবে ফার্স্ট, তারপর ফেডারেশন নেবে। একটা বিষয়, অর্থনৈতিক সমস্যাটা দেখবে, আর্থিক ব্যাপারটাও দেখবে, এটা আমরা দেখবো না, আমরা লিস্ট করে দিয়ে দিব। বাংলাদেশে আগে কোচিং করিয়েছেন এমন কোনো কোচ কি, মানে সাবেক কোচ, এমন কোনো কোচ কি আসলে আবার অ্যাপ্লাই করেছে? না, এই ধরনের কাউকে দেখি নেই। তবে জ্যামিডের কথা শুনলাম, জ্যামিডে আছে, অ্যাপ্লাই করেছে। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের সাথে যারা কাজ করেছে
আমাদের সাথে কাজ করার পরে দেশে ফিরে যাওয়ার পর আর কোথাও কোনো কাজের ভিতরে নাই ওনারা, কোনো একটা ভালো টিমের সাথে ইনভলভ দেখি নাই। সেই ক্ষেত্রে আমরা সেই ব্যাপারটা আমরা বিবেচনায় আনবো। আমরা চাবো নতুন কিছু আনার চেষ্টা করব। মানে জেমিডে আবারও অ্যাপ্লাই করেছে জি। আর আমার একবারে শেষের দিকের প্রশ্ন, যদিও হচ্ছে গিয়ে পুরো বিষয়টা এখন এমন একটা হাইপের মধ্যে আছে এবং আপনাদের জন্য কাজটা খুবই চ্যালেঞ্জিং, দিন শেষে আসলে কত দিনের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? 30 এপ্রিল পর্যন্ত আমাদের সময় আছে। এখনও কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই প্রক্রিয়া কিন্তু বন্ধ নেই, চলছে, চলমান প্রক্রিয়া আমরা দেখছি। এর ভিতরে আমরা কোচদের কিন্তু অনেকগুলো গুণ থাকতে হবে, এসব ব্যাপারটা কিন্তু আমরা আসলে যাচাই বাছাই করতে পারবো কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে যে কোচদের বিহেভিয়ার থাকতে হবে, প্লেয়ারদের সাথে খুব ভালো বিহেভিয়ার থাকতে হবে, ভালো কমিউনিকেশন থাকতে হবে এবং কোচদের দুঃসময়ে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে দলকে চাঙ্গা করে রাখা, সেটা একটা বিষয় আছে। টেকনিক্যাল ব্যাপারে বিষয় আছে, প্লেয়ারদের টেকনিক্যালি এবং টেকটিক্যালি সাউন্ড কিনা এবং খারাপ সময়ে টিমকে উজ্জীবিত রাখা, অনেক কিছু কিন্তু জড়িত একটা কোচিংয়ের পিছনে। একটা কোচকে কিন্তু অনেক সাইড দেখতে হয় এবং এত সাইড দেখে কিন্তু আমরা যাচাই বাছাই করতে আমাদের সময় লাগছে। আচ্ছা, একটা বিষয় যে লাস্ট কোশ্চেন আমার, যে যেহেতু সব কিছু ডিপেন্ডস অন, অনেক কিছু নির্ভর করে বাংলাদেশ দলের স্ট্রেংথের উপর, এবং হামজা চৌধুরী এসছেন, আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত কোচ নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে 20 জনের শর্ট লিস্ট থাকবে সেখান থেকে আসলে হামজা চৌধুরী কিংবা সমিতের পরামর্শ কিংবা তাদের ডিজায়ারটাও জানতে চাওয়া হতে পারে? সেটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার, এটা আমাদের না। আমরা শর্টলিস্ট করে দিয়ে দিব, এটুকু আমাদের শেষ কাজ। তারপর ম্যানেজমেন্ট কমিটি আছে, এসকো আছে, প্রেসিডেন্ট আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আছে, কমিটি আছে, ওরা যাচাই বাছাই করবে, এই ব্যাপারটা সিদ্ধান্ত নেবে ওনারা। থ্যাংক ইউ। সাইদ হাসান কাননের কথাই কিন্তু বোঝা গেল যে আসলে বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কতটা জটিল একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং কতটা কঠিন এই 4 সদস্য বিশিষ্ট কমিটির সাথে হচ্ছে গিয়ে এই বিষয়টা কোঅপারেট করার ক্ষেত্রে। তার মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ দলের কোচ যিনি হবেন তিনি বাংলাদেশ দলের ডাগ আউট সামলানোর একটা সর্বোচ্চ চাপ নিশ্চয়ই অনুভব করবেন, এবং সেই নিয়োগ প্রক্রিয়ার আগে যেই চাপটা অনুভব করছেন টেকনিক্যাল কমিটির এই 4 মেম্বার।